নমস্কার, স্বাগত সিটিভিএনে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এডুকেশন অনলাইনের আরও একটা নতুন পর্ব। আর এডুকেশন অনলাইন ঠিক সেই সময় থেকেই শুরু হয়েছিল, যদি আজ থেকে প্রায় একটা বছর আগে আমরা ফিরে যাই, এবং তারও আগের পরিস্থিতি, অর্থাৎ লকডাউন, ছেলেমেয়েরা পড়াশুনোর জন্য স্কুলে যেতে পারছে না, করোনার উপদ্রব বাড়ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক একই চেহারা কিন্তু আজও, কারণ হু হু করে করোনার সংক্রমণটা বাড়ছে এবং আবারও যেমনটা সামনে আসছে, অর্থাৎ স্কুল বন্ধ হয়ে গিয়েছে। যাও 9 to 12 স্কুল যাচ্ছিল পড়ুয়ারা, সেই জায়গাটা আবারও কিন্তু খানিকটা বন্ধ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আর কিছু হোক আর না হোক, যেমনভাবেই এগোক না কেন, ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার কাজটাই কিন্তু স্থির থাকতে হবে, অটুট থাকতে হবে। আর সেই জন্যই এডুকেশন অনলাইনের এই প্রয়াস। তবে আজ আমরা আমাদের ক্লাসের পড়ুয়াদেরকে অবশ্যই স্বাগত জানাবো, তবে তার আগে স্বাগত জানাবো আমাদের সঙ্গে যিনি রয়েছেন, যিনি তোমাদেরকে আজকে ক্লাস নেবেন। আজ আমরা একাদশ শ্রেণীর জৈব রসায়ন নিয়ে পড়াশুনো করব। অতনু মাঝি আমাদের সঙ্গে রয়েছেন, স্যারকে অনেক অনেক স্বাগত জানাবো সিটিভিএনে। এবং অবশ্যই পড়াশুনো তো করবোই, বিষয়ের দিকে যাব, স্যার পড়াবেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সবার আগে স্যারের কাছে জানতে চাইবো যে এই পরিস্থিতি, আমরা পড়াশুনোর দিকে অবশ্যই যাব, কিন্তু শুরুর আগে যদি স্টুডেন্টদের জন্য কিছু বলবার থাকে। স্টুডেন্টদের জন্য আমার এটা বলা আছে যে পরীক্ষা হোক বা না হোক, আমরা অ্যাকচুয়ালি যেটা শিখতে এসেছি আজকে, যে কেমিস্ট্রি নিয়ে পরবর্তীকালে ভবিষ্যতে যদি এগোনো যায়, সেক্ষেত্রে আমি কিভাবে একটা পার্ট আমি শিখতে পারবো, এবং সেই শিখে পরবর্তীকালে সেটা কীভাবে কাজে লাগাতে পারি আমরা। সেক্ষেত্রে আমরা যেহেতু একাদশে আমি চুজ করেছি, কারণ ক্লাস 10-এর পরে ক্লাস 11 যখন স্টার্ট হয় কেমিস্ট্রিতে, তখন অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার থাকে না, বা অনেকে কনসেপ্ট না ক্লিয়ার করেই চলে আসে যে কেমিস্ট্রি একটা পড়বো আমি ইন্টারেস্ট সহকারে, কিন্তু দেখা গেল আফটার 12-এর পর সে কিন্তু আর নিতে পারছে না। সেক্ষেত্রে আমরা চাইছি যে নতুন করে কিছু শিখুক। তাই জন্য আমার মাধ্যমিকের পরের ধাপটা যেমন একেবারে মানে আকাশ পাতাল তফাৎ থাকে, পড়াশোনা অনেকটাই তফাৎ থাকে, লং সিলেবাস থাকে সেক্ষেত্রে। তাই জন্য স্টুডেন্টদের ভয়ভীতি কাটানোর জন্য আজকে জাস্ট কেমিস্ট্রির একটা বেসিক পার্ট আমি আলোচনা করতে চেয়েছি। বেশ, এবং সে জায়গা থেকে তোমাদেরকে একটা কথা বলি, অবশ্যই আমরা পড়াশোনায় যাবো, তার আগে দেখো টেলিভিশন স্ক্রিনে একেবারে রেড স্ক্রিপ্টে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। স্যার যা পড়াবেন বা সেই বিষয় নিয়ে যদি তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকে, কোনো রকম কিছু জানবার থাকে, প্রশ্ন থাকে, তাহলে সেই নাম্বারে অবশ্যই কথা বলতে পারো, ফোন করতে পারো। তবে ফোন করার আগে একটা বিষয় খালি মাথায় রাখবে, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলবে। তাহলে আমরা একটু একটু করে ক্লাসে আসি, স্যার আমরা পড়া শুরু করবো। আজকের টপিক আমি যেটা পড়াবো সেটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ অর্গানিক কেমিস্ট্রি, যেটা ক্লাস 11-এর মানে পার্ট 12 ভলিউম যেটা রয়েছে, মানে 12 ইউনিট। ওই 12 ইউনিটে রয়েছে কেমিস্ট্রির বেসিক কনসেপ্ট। তাহলে আমরা কেমিস্ট্রির বেসিক কনসেপ্ট অনুসারে জানতে গেলে আমরা জানবো যে হোয়াট ইজ অ্যান অর্গানিক কম্পাউন্ড, মানে অর্গানিক কম্পাউন্ডটা আমরা কী। তাহলে অর্গানিক কম্পাউন্ডটা কী বলবো না, যদি একটা যৌগ কার্বন এবং হাইড্রোজেন এই দুটো পরমাণু দিয়ে তৈরি হয়, সেক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই এক্সট্রা হিসেবে থাকতে পারে অক্সিজেন, নাইট্রোজেন অ্যান্ড আদার্স এলিমেন্ট। তাহলে আর দুটো ডিফারেন্স করে দিই, যে অর্গানিক কম্পাউন্ড আর ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে, যে কার্বনটা থাকবে না ইনঅর্গানিক কম্পাউন্ডে, আর অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে কার্বনটা অবশ্যই মাস্ট। সেক্ষেত্রে যদি কার্বন এবং হাইড্রোজেন দুটো থাকে, তাহলে আমরা বলবো সেটাকে আমরা অর্গানিক কম্পাউন্ড। আর ইনঅর্গানিক কম্পাউন্ডে কার্বন নেই, তাহলে আমি একটা এক্সাম্পল দিই, যেমন HCl বা CO2তে দেখা যাচ্ছে কি কার্বন আছে অথচ আমার হাইড্রোজেন নেই, তার মানে CO2 ইজ অ্যান ইনঅর্গানিক কম্পাউন্ড। ওকে, তো আজকে অর্গানিক কম্পাউন্ডের যে ফার্স্ট টপিকগুলো আমরা আলোচনা করব সেগুলো হলো, প্রথমে আছে যে অর্গানিক কম্পাউন্ডের নামকরণ, আমি কিভাবে নামকরণ করব। আমার প্রথমে আসছে কি কার্বন। তাহলে কার্বনের প্রথমে ভ্যালেন্সি দেখতে হবে, এবং কার্বন কিভাবে তার বন্ড তৈরি করে, কেমন ধরনের বন্ড তৈরি করে, আয়নিক না কোভ্যালেন্ট বন্ড, সেক্ষেত্রে আমি আলোচনা করি একটা একটা করে। তাহলে কার্বন আমরা জানি কত না, অ্যাটমিক নাম্বার 6। তাহলে অ্যাটমিক নাম্বার 6 যদি হয়, তাহলে অরবিট হিসেবে যদি আমি দেখাতে পারি, তাহলে এইভাবে দেখাই যে K, L অ্যান্ড M অ্যান্ড N, এই অরবিটগুলোর মধ্যে তাহলে আমি দেখতে পাচ্ছি কি না, K কক্ষে আমার টোটাল হচ্ছে কত 6, তার মানে K কক্ষে থাকছে কত ম্যাক্সিমাম নাম্বার 2, আর L কক্ষে ম্যাক্সিমাম থাকছে আমার 4। তাহলে অ্যাজ এ অক্টেভ রুল বা অষ্টক নিয়ম অনুসারে যদি করতে হয়, তাহলে আমাকে 8টা ফিল আপ করতে হয় L কক্ষে। তাহলে 8টা ফিল আপ করতে গেলে বাইরে থেকে ইলেকট্রন কটা লাগছে না, 4টে ইলেকট্রন আমার অ্যাকসেপ্ট করতে হচ্ছে। সেক্ষেত্রে কী হবে, তাহলে ভ্যালেন্সি কত হলো, কার্বনের ভ্যালেন্সি হচ্ছে যে 4। তাই জন্য কি হয়, কার্বনের ভ্যালেন্সি 4 হওয়ার জন্য সবসময় কার্বন অলওয়েজ 4টে হ্যান্ড মেনটেন করে। ওকে, এই 4টে হ্যান্ড মেনটেন করতে গিয়ে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল বন্ড দিয়ে মেনটেন করতে হচ্ছে, আবার কিছু কিছু ডবল বন্ড দিয়ে মেনটেন করতে হচ্ছে। যেমন কার্বন টু কার্বন আমি যদি দেখি,
তাহলে কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড হতে পারে, কার্বন টু কার্বন ডাবল বন্ড হতে পারে এবং কার্বন টু কার্বন ট্রিপল বন্ড হতে পারে। ওকে, এদের পার্টিকুলার নাম আছে, এগুলো পরে আসছি। প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে যে কার্বনের সিঙ্গেল বন্ড এবং কার্বনের যদি কার্বন নাম্বার যতগুলো নাম্বার থাকবে তার নাম। তাহলে কার্বনের ধরলাম যে কার্বন একটা আছে, কোনো একটা কম্পাউন্ডে, অর্গানিক কম্পাউন্ডে একটাই কার্বন আছে, তাহলে হয়ে যাবে কি মিথ, অ্যাজ এ IUPAC নেম অনুসারে, IUPAC ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পাবলিক অ্যাসোসিয়েশন কার্বন। C2 তাহলে কি হচ্ছে, C2তে হচ্ছে ইথ, আর C3তে হচ্ছে প্রোপ। C যদি 4টে থাকে তাহলে হচ্ছে বিউট, C যদি 5টা থাকে তাহলে হচ্ছে পেন্ট, C যদি 6টা থাকে তাহলে হচ্ছে হেক্স, C যদি 7টা থাকে তাহলে হচ্ছে হেফট, আর C যদি 8টা থাকে তাহলে হবে অক্ট, আর C যদি 9টা থাকে তাহলে হবে নন, অ্যান্ড C যদি 10টা থাকে তাহলে হবে ডেক। এই হলো আমার টোটাল। আমি অ্যাজ এ সিলেবাস অনুসারে আমি বললাম যে 10 কার্বন পর্যন্ত যদি কাউন্ট করি তাহলে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেফট, অক্ট, নন অ্যান্ড ডেক, এই 10টা চেন ওয়াইজ আমি সাজাবো জিনিসটাকে। তাহলে এবার সাজাতে গেলে কীরকম আসছে, ধরো আমি কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড নেব, তাহলে কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড যদি কোনো জায়গায় কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে থাকে তাহলে তাকে বলবো আমি অ্যালকেন। যদি কার্বন টু কার্বন ডাবল বন্ড থাকে তাহলে গেল অ্যালকিন, যদি কার্বন টু কার্বন ট্রিপল বন্ড থাকে তাহলে হয়ে গেল অ্যালকাইন। ওকে, তাহলে অ্যালকেন হয়ে গেল কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড, অর্থাৎ একটা বন্ধন থাকলে হবে অ্যালকেন, দুটো বন্ধন থাকলে হবে অ্যালকিন, আর 3টে বন্ধন থাকলে হবে অ্যালকাইন। ধরুন একটা এক্সাম্পল দিই, কীরকম, ধরো কার্বন এখানে 4টে হ্যান্ড রয়েছে আমি মেনটেন করলাম, আর 4টে হ্যান্ডে আমি 4টে হাইড্রোজেন দিলাম, তাহলে এখানে কার্বনে কটা হ্যান্ড আছে, 4টে হ্যান্ড টোটাল। তাহলে সিঙ্গেল বন্ড আছে, তার মানে এখানে কটা কার্বন আছে, একটাই কার্বন, দ্যাট ইজ মিথ। হলো, আর তারপরে কি আছে না, এখানে অ্যালকেন বন্ড আছে সিঙ্গেল বন্ড, তাহলে হয়ে গেল প্লাস এন, অ্যালকেনের এনটা আমি যোগ করলাম, তাহলে কি হলো না মিথেন। তাহলে এইভাবে বাকিগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখব। তাহলে তার আগে এবার জানি যে আমি যেটা কম্পাউন্ডটা আঁকলাম মিথেন, এই মিথেনের ক্ষেত্রে আমি হাইব্রিডাইজেশন দেখব। তো হাইব্রিডাইজেশন কত প্রকার, মোটামুটি হাইব্রিডাইজেশন আমি যেগুলো লিখি, হাইব্রিডাইজেশন কাকে বলে আগে বলি। হাইব্রিডাইজেশন হচ্ছে এস, পি অ্যান্ড ডি, এই যে সাব অরবিটগুলো রয়েছে এগুলোর মিক্সিংকে বলা হয় হাইব্রিডাইজেশন। যদি আমার এসের সঙ্গে পি মিক্সিং হয় দ্যাট ইজ এসপি, এসের সঙ্গে পি 3টে মিক্সিং হলো sp3, এসের সঙ্গে পি 2টো মিক্সিং হলো তাহলে হয়ে গেল sp2। ওকে, যদি এসের সঙ্গে sp_d 3টে হয় তাহলে sp3d, sp3d1 অ্যান্ড sp3d2। এবার মোটামুটি এই কটা আমরা আলোচনা করব। তো প্রথমে আসি কার্বন মিথেন। CH4, তাহলে সিতে আমি ধরছি সি, এইচ, এইচ অ্যান্ড এইচ, এই 4টে হাইড্রোজেন রয়েছে। তাহলে কার্বনের কত আছে, কার্বন হচ্ছে 6 ইলেকট্রন নাম্বার, 6 মানে হচ্ছে আমি যদি ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে হবে 1s2, 2s2 অ্যান্ড 2p2। তাহলে আমার কী কী আসছে, লাস্ট অরবিটে 2s2 অ্যান্ড 2p2। তাহলে আমি এস অরবিটে কটা ম্যাক্সিমাম ইলেকট্রন ধরে, 2টো, আমি 2টো বসিয়ে দিলাম। পিতে ঘর কটা হয়, পিতে ঘর হয় 3টে, তাহলে পিতে যদি 3টে ঘর হয় তাহলে এখানে আছে কটা, 2টো, 1 অ্যান্ড 2। এটা হচ্ছে কার্বনের গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তর বলা হয়। এবার যদি আমি বাইরে থেকে একটা এনার্জি পুশ করি বা শক্তি দিই তাহলে কী হবে, একটা ইলেকট্রন জাম্প করে কোথায় চলে যাবে না 2pতে চলে যাবে, 1s থেকে একটা ইলেকট্রন জাম্প করে 2pতে চলে যাবে। তাহলে আমি যদি এক্সাইটেড স্টেট দেখাই ES, তাহলে কী হবে না এখানে 1s এ থাকবে একটা ইলেকট্রন, 2pতে থাকবে, সরি 2s এ থাকবে একটা ইলেকট্রন, অ্যান্ড 2pতে থাকবে 3টে ইলেকট্রন, 1, 2 অ্যান্ড 3। তাহলে এখানে দেখো 4টে আমার ইলেকট্রন হয়ে গেছে। এবার 4টে ইলেকট্রনের সঙ্গে 4টে হাইড্রোজেন রয়েছে, এই যে 1, 1, 1 অ্যান্ড 1, এই 4টে কী হবে, একটা করে আমার যুক্ত হয়ে যাবে।
হয়ে গেলে তাহলে কি হচ্ছে, টোটালটা আমি যদি মিক্সিং দেখি তাহলে হয়ে গেল sp3, তাহলে CH4 কি হলো না sp3 হাইব্রিডাইজেশন। ওকে, এবার sp3 হাইব্রিডাইজেশন হলে তো স্ট্রাকচার কীরকম হয়, তাহলে sp3 আমি বললাম যে CH4 এর হাইব্রিডাইজেশন, তাহলে স্ট্রাকচারটা আমি দেখি। স্ট্রাকচারটা হচ্ছে হবে যে টেট্রাহাইডাল। কীরকম, এটা হলো একটা সিঙ্গেল মানে সেন্টার অ্যাটম, অ্যাজ এ পিরামিডাল স্ট্রাকচার যেরকম হয়, এগুলো হচ্ছে হাইড্রোজেন। তার মানে এখানে হাইড্রোজেন 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 অ্যান্ড হাইড্রোজেন অ্যান্ড সেন্টার পোর্শন ইজ কার্বন। তাহলে কার্বন হাইড্রোজেন কার্বন, এই যে বন্ড অ্যাঙ্গেলটা sp3 ক্ষেত্রে হয় পারফেক্টলি 109 ডিগ্রি অ্যান্ড 28 মিনিট। এইভাবে আমরা অ্যালকিনেটটা দেখব। অ্যালকিনের ক্ষেত্রে কত হয়, অ্যালকিনের ক্ষেত্রে হয় একটা এক্সাম্পল দিই, যেমন সি কার্বন সি এইচ এইচ এইচ, দ্যাট মিনস C2H4। তাহলে C2H4 যদি হয় সেক্ষেত্রে কী হবে না sp মিক্সিং হবে, sp2 হবে। sp2 ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি অ্যান্ড স্ট্রাকচার হচ্ছে প্ল্যানার স্ট্রাকচার, এইরকম সামতলিক হিসেবে থেকে যাবে। C11C, এখানে 4টে হাইড্রোজেন হলো। এরপর আমরা কি আসবো না অ্যালকাইনের ক্ষেত্রে আলোচনা করব। অ্যালকাইনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কেমন হবে, অ্যালকাইনের ক্ষেত্রে C∠C, এখানে H অ্যান্ড H, তাহলে এক্ষেত্রে আমি কি দেখব না C2H2, তাহলে C2H2 যদি হয় সেক্ষেত্রে মিক্সিং হয় sp মিক্সিং। sp-র ক্ষেত্রে হয় লিনিয়ার স্ট্রাকচার, মানে এইরকম সরল রৈখিক। সরল রৈখিকের ভ্যালু কত, সেটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে অ্যাসিটিলিন যেটা আছে, এটাকে যদি আমি IUPAC নামকরণ পরবর্তীকালে শেখাবো একটু পরেই, তাহলে এখানে আমি এটা ডাক নাম জানি যে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হয় sp, আর বন্ড অ্যাঙ্গেল কত, HCH এর বন্ড অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। আচ্ছা, এরপর আমরা যেটা টপিক শিখবো সেটা হচ্ছে যে ক্যাটিনেশন। ক্যাটিনেশন বলতে আমরা কি বুঝি, এবং সেই জায়গা দাঁড়িয়ে যে বিষয়ের দিকে নজর রাখবার চেষ্টা করবো, অবশ্যই স্যার পড়াচ্ছেন এবং পড়ার দিকে তো অবশ্যই আসবো, তবে তার আগে আরও একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো, তা হলো এডুকেশন অনলাইন এবং এই পড়াশুনোর ক্ষেত্রে যদি স্যার যেহেতু একেবারেই আমি দেখছি বেসিকটাই স্যার পড়াচ্ছেন, স্যার বলছিলেন যে বেসিক নিয়েই আজকে আলোচনা করা হবে, এবং সে জায়গা থেকে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার থাকছে, তোমরা ফোন করতে পারো স্যার। তো এবার আসি আমরা যে ক্যাটিনেশন, যেটা বলছিলাম যে ক্যাটিনেশন বলতে আমরা কি বুঝি। ক্যাটিনেশন মানে হচ্ছে যে চেন। আমি কীরকমভাবে দেখবো যে কার্বন টু কার্বন আমি এক একটা করে চেন বানাবো, হলো মানে বিভিন্ন যে অ্যাটমগুলো রয়েছে কার্বনের, যে এখানে কার্বন 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 অ্যান্ড কার্বন প্রত্যেকটা চেন। এটা ক্যাটিনেশনটা আরও অন্যান্য অ্যাটমের ক্ষেত্রে দেখা যায়, যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে দেখা যায়, ফসফরাসের ক্ষেত্রেও দেখা যায়। সব থেকে বেশি দেখা যায় যেটা, সেটা হচ্ছে কার্বনের ক্ষেত্রে ক্যাটিনেশনটা বেশি দেখা যায়, যেহেতু কার্বন কম্পাউন্ড যেটা তৈরি হয় সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। কোভ্যালেন্ট মিন্স যে কার্বন এবং কার্বনের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আমার কি হয়, একটা ইলেকট্রন পেয়ারের শেয়ার বা আদান প্রদান ঘটে। আদান প্রদানের ঘটার মাধ্যমে আস্তে আস্তে ধীরে 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 ক্যাটিনেশন বা চেনটাকে আমার বাড়াতে থাকে। তাহলে এবার আমি দেখব ক্যাটিনেশন কত প্রকার হয়। ক্যাটিনেশনকে বাংলা বলে শৃঙ্খল। শৃঙ্খলকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল, একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। মুক্ত শৃঙ্খলকে বলা হয় ওপেন চেন সিস্টেম, আর বদ্ধ শৃঙ্খলকে বলা হয় ক্লোজ চেন সিস্টেম। ধরো কার্বন টু কার্বন এরকম দেখালাম, কার্বন টু কার্বন এরকম লম্বা লম্বা চেন পরপর করে এরকমভাবে গেছে, তাহলে এটাকে বলবো আমরা কি ওপেন চেন সিস্টেম। আর যদি কার্বন টু কার্বন এরকম সিস্টেম হয়,
এই ধরনের সিস্টেমটাকে বলবো কি আমরা ক্লোজ সিস্টেম। হলো, এই ওপেন সিস্টেম এবং ক্লোজ সিস্টেমের মধ্যে এবার আইইউপিএসি নামকরণগুলো আমি আস্তে আস্তে শেখাবো। প্রথমে আসি যে আইইউপিএসি। আইইউপিএসি করতে গেলে ক্লাস 11-এ যেগুলো আমাকে শিখতে হবে সেগুলো হচ্ছে যে ফাংশনালি গ্রুপ বা কার্যকরী গ্রুপ, ফাংশনালিক গ্রুপ বা কার্যকরী শ্রেণী। এই কার্যকরী শ্রেণী কাকে বলে? ধরো আমি এখানে নিয়েছিলাম যে মিথেন CH4, এই CH4-কে যদি এখানে যে কোনো একটা হাইড্রোজেনকে আমি রিপ্লেস করে তার জায়গায় আমি যে কোনো একটা গ্রুপ বসালাম, সাপোজ আমি OH গ্রুপ বসালাম, বা এখানে আমি বসাতে পারি NH2 গ্রুপ, বা এখানে বসাতে পারি COOH গ্রুপ, তাহলে কি হবে? এই যে মিথেন বা অ্যালকেন, এই অ্যালকেনের টোটাল প্রপার্টিটাই চেঞ্জ হয়ে যাবে। তার মানে কোনো একটি বাইরে থেকে গ্রুপ যদি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তার জায়গায় বসে এবং নিজের সত্তা বজায় রাখে, তাহলে সেক্ষেত্রে তাকে বলবো আমি কার্যকরী গ্রুপ। এবার এই কার্যকরী গ্রুপগুলো আমরা যে ক্লাস 11-এ যেগুলো যেগুলো আছে, তো সেগুলো আমি একটা একটা করে নাম আমি লিখি। প্রথমে লিখলাম OH গ্রুপ। OH গ্রুপটাকে বলা হয় অ্যালকোহল গ্রুপ। তারপরে আসো COOH গ্রুপ। COOH গ্রুপকে বলা হয় অ্যাসিড গ্রুপ। তারপরে আসো CHO। CHO গ্রুপটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ। ওকে, তারপরে আসো O-O, তাহলে এখান থেকে আসবে ইথার। তারপর আসবে RCOO, R ড্যাশ, এটাকে বলা হয় এস্টার। তারপরে আসি RC+O+R, এটাকে বলা হয় কার্বনিল গ্রুপ, বা এটাকে কিটোনও বলা হয়। ওকে, এবার আইইউপিএসি যখন আমরা করব, আইইউপিএসির ক্ষেত্রে কি দেখব? তাহলে আমি নামকরণ যেগুলো করব আইইউপিএসিতে, এখানে OL আছে, তার মানে আইইউপিএসিতে যখন নামকরণ হবে এখানে ওলটা বসবে। ওকে, তারপরে অ্যাসিডে আসবে ওইক অ্যাসিড, তারপর আসবে অ্যালডিহাইডের ক্ষেত্রে নেল, বা অনেক সময় একে অ্যালো বলা হয়। ওকে, তারপরে আসবে ইথার। ইথারকে বলা হয় অ্যালকিল ইথার। তারপর আসবে এস্টার, এটাকে আইইউপিএসিতে বলা হয় অ্যালকিল অ্যালকানয়েড। তারপর যে কার্বন, এটাকে বলে কিটোন। কিটোন গ্রুপকে বলা হয় লাস্টে ONU, ওন। ওকে, তো এরপর আমরা আসি, সেটা হচ্ছে যে আইসোমার। আইসোমার বা সমবায়বতা। এই আইসোমার বা সমবায়বতা আমরা কাকে বলবো? ধরো আমি একটা A লিখলাম, একে যদি আমি মিরর ইমেজ দেখাই তাহলে হয় A, অ্যান্ড বিকে যদি মিরর ইমেজ দেখাই তাহলে হবে এই রকম। তার মানে যে সমস্ত কম্পাউন্ডগুলোর মলিকিউলার ফর্মুলাগুলো সেম হবে কিন্তু ডিফারেন্ট গ্রুপ থাকতে পারে, ডিফারেন্ট পজিশন থাকতে পারে, সেগুলোকে বলবো একে অপরের আমরা আইসোমার। যেমন আমি একটা একটা আলোচনা করি। ধরো এরকম রয়েছে CH3 CH2 OH, এইটা। আর একটা দিলাম ধরো CH3 ও CH3, তাহলে এখানে ক্ষেত্রে দেখো দুটো কার্যকরী গ্রুপ আমি শিখিয়েছি একটু আগে। কার্যকরী গ্রুপ একটা পেয়ে গেছি অ্যালকোহল গ্রুপ, আর একটা পেয়ে গেছি ইথার গ্রুপ। কিন্তু এক্ষেত্রে দেখো দুটো ফাংশনালি গ্রুপ আলাদা, কিন্তু সেম কি আছে? এইটার ক্ষেত্রে যদি আমি দেখি কাউন্ট করি তাহলে কার্বন কটা আছে? কার্বন আছে দুটো। হাইড্রোজেন কটা আছে? 3 2 5 1 6, হাইড্রোজেন আছে 6টা। আর অক্সিজেন কটা আছে?
অক্সিজেন আছে একটা। তো এর ক্ষেত্রে কি দেখব, এর ক্ষেত্রেও দেখছি মলিকুলার ফর্মুলাটা কি আসছে, সি এর ক্ষেত্রে 2টো, হাইড্রোজেনের ক্ষেত্রে 6টা, আর অক্সিজেনের ক্ষেত্রে আছে আমার একটা। তাহলে কি হচ্ছে না, এদের ক্ষেত্রে ডিফারেন্ট কার্যকরী গ্রুপ বা ফাংশনালি গ্রুপ আছে, কিন্তু এদের একটাই মিল আছে এদের মধ্যে, সেটা হচ্ছে যে মলিকুলার ফর্মুলা বা নাম্বার অফ কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন সেম সেম রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এই দুটোকে একে অপরের আইসোমার। এবার আসি আমরা হোমোলোগাস সিরিজ। তাহলে আইসোমারের বাকি যেগুলো রয়েছে আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে যে পজিশনাল আইসোমার। পজিশনাল আইসোমারের ক্ষেত্রে কি হবে, ফাংশনালি গ্রুপটা বা কার্যকরী গ্রুপটা সেম হবে। Functionally groups are same, but position of functionally group কি হবে না ডিফারেন্ট হবে। তাহলে ফাংশনালি গ্রুপে আমি কি বলেছি, সেম সেম ফাংশনালি গ্রুপ হবে, কিন্তু পজিশনটা কি হবে, পজিশনটা আলাদা আলাদা হবে। সেক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, ধরো এরকম রয়েছে CH3, CH2, CH2 অ্যান্ড OH। এটা একটা কম্পাউন্ড, অ্যালকোহলিক গ্রুপ কম্পাউন্ড। আমি এখন আইউপিএসি নামকরণ করিনি, জাস্ট অ্যাজ একে বললাম যে এটা একটা অ্যালকোহলিক গ্রুপ কম্পাউন্ড, কারণ হচ্ছে এখানে OH ফাংশনালি গ্রুপ আছে। এবার এখানে ফাংশনালি গ্রুপে যদি নামকরণ এখান থেকে দেখি 1, 2 অ্যান্ড 3, তাহলে এখানে কি কি আছে না 1, 2 অ্যান্ড 3 যদি থাকে, তাহলে এই পজিশনটাকে যদি আমি 2 এর জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে হয়ে যাবে CH3, CH, এখানে OH 2 নম্বর পজিশানে, অ্যান্ড এখানে কি হচ্ছে CH3। তাহলে দেখো 1, 2 অ্যান্ড 3, তাহলে এখানে কটা কার্বন আছে, 3টে কার্বন আছে, 3টে। হাইড্রোজেন কত, 3, 3, 6, 7, একে 8, হাইড্রোজেন আছে 8টা, অক্সিজেন আছে একটা। এখানের ক্ষেত্রেও কার্বন আছে 3টে, হাইড্রোজেন আছে 3, 2, 5, 2, 7, একে 8, হাইড্রোজেন 8 অ্যান্ড অক্সিজেন 1। তাহলে কি হচ্ছে যে মলিকুলার ফর্মুলাটা সেম হচ্ছে, কিন্তু পজিশন অফ অ্যালকোহলিক গ্রুপ এটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী বলবো, এই দুটোকে একটা একটা বলবো না, এই যে এই একটা কম্পাউন্ড লিখেছি, একটা কম্পাউন্ড লিখেছি, এরা পরস্পরের আইসোমার হবে। ওকে, এবার আইসোমার আর হোমোলোগাস সিরিজ এই স্টুডেন্টগুলো অনেক সময় গুলিয়ে ফেলে যে হোমোলোগাস সিরিজটা কী হবে আর আইসোমারটা কী হবে। আজকে তাহলে আলোচনা করি যে হোমোলোগাস সিরিজটা কী আর আইসোমারটা কী। আইসোমার তো বললাম, এবার হোমোলোগাস সিরিজটা দেখি। হোমোলোগাস সিরিজ হচ্ছে যাকে বাংলায় বলা হয় সমগণীয় শ্রেণী। এটাকে বলা সমগণীয় শ্রেণী। সমগণীয় মানে কি, গণটা সেম হবে, মানে হোমো মানে হচ্ছে সেম, অ্যান্ড লগাস সিরিজ মানে হচ্ছে গণীয় শ্রেণী। তাহলে কি হবে, ধরো আমি একটা এক্সাম্পল দিলাম CH3OH, CH3, CH2OH, CH3, CH2, CH2 অ্যান্ড OH। দেখো এখানের থেকে যদি আমি ডিফারেন্সটা দেখি, এখানে কি আছে না CH2, পরবর্তীকালে 1 নম্বর দিলাম এটাকে, 2 নম্বর দিলাম এটাকে, অ্যান্ড 3 নম্বর দিলাম এটাকে। তার মানে আমি এখান থেকে অ্যালকোহলের 3টে আমি সিরিজ মেনটেন করেছি। একটা হচ্ছে এখানে CH3OH, একটা হচ্ছে CH2OH, একটা হচ্ছে CH2, CH3, CH2, CH2 অ্যান্ড OH। দেখো কার্বনগুলো একটা একটা করে আমার বেড়ে যাচ্ছে। প্রথমে একটা কার্বন ছিল, তারপর একটা 2টো কার্বন হলো, তারপর একটা 2টো 3টে। কিন্তু ডিফারেন্সটা কী পাচ্ছি, ডিফারেন্সটা পাচ্ছি হচ্ছে CH2-র করে ডিফারেন্স পাচ্ছি, মানে একটা একটা করে CH2 বেড়ে যাচ্ছে। তার মানে একই ফাংশনালি গ্রুপ বিশিষ্ট যদি কোনো অনেকগুলি যৌগ হয়, যাদের ক্ষেত্রে ডিফারেন্সটা, বেসিক ডিফারেন্স কত হবে না CH2, অর্থাৎ মলিকুলার ওয়েট কত হবে, কার্বনের জন্য হচ্ছে 12 প্লাস হাইড্রোজেনের জন্য হচ্ছে 2টো হাইড্রোজেন আছে, তার টোটাল হচ্ছে কত হলো না 14। এই 14 করে যদি মলিকুলার ওয়েট আমার ডিফারেন্স থাকে, তাহলে একটাকে কী বলবো, একটাকে অপরটাকে হোমোলোগাস সিরিজ। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে বলছিলাম যে আইইউপিএসি। এই আইইউপিএসিটা অ্যাকচুয়ালি কী জিনিস, অনেকে আইইউপিএসি করতে গেলে অনেক সময় ভয় পেয়ে যায়, বা অনেকের কনসেপ্ট থাকে না 11-এ যে আইইউপিএসি কী করবো, আর 12-এ গিয়ে পরবর্তীকালে সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে কী করবো, আমি আইইউপিএসিটা আজকে একটু শিখে নিই কীভাবে করাই। দেখো একদম খুব ইজি টেকনিক।
আইইউপিএসি নমেনক্লেচার করতে গেলে যে রুলগুলো আগে জানতে হবে, আমার বেসিক ছোট 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 রুল, এই ছোট ছোট রুলগুলোর মধ্যে প্রথম 1 নম্বর যে রুল আছে বইয়েতে দেখবে অনেক বড় বড় করে লেখা আছে, সেক্ষেত্রে আমি একটু শর্টকাটে করাচ্ছি যে যাতে বুঝতে স্টুডেন্টদের সুবিধে হয়। তাহলে আইইউপিএসির প্রথম যে সূত্রটা আছে মানে মেন রুল যেটা, সেটা হচ্ছে যে হাইয়েস্ট নাম্বার অফ কার্বন চেন, এই হাইয়েস্ট নাম্বার অফ কার্বন চেনটাকে প্রথমে আমাকে খুঁজতে হবে। যে আমি একটা কম্পাউন্ড লিখলাম, ধরো এরকমভাবে লিখে লিখে যাচ্ছি, তাহলে আমি এখান থেকে কাউন্ট করতে 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 যাবো, বা এদিক থেকে কাউন্ট করতে, বা এদিক থেকে আছে সি, এদিক থেকে সি, তার মানে আমি এই কম্পাউন্ডে এদিক থেকে কাউন্ট করতে করতে যেতে পারি, অথবা আমি কী করতে পারি এদিক থেকে কাউন্ট করে করে যেতে পারি। তার মানে আমি ফার্স্ট দেখবো হাইয়েস্ট নাম্বার অফ কার্বন চেন। নেক্সট যে রুলটা আছে, নেক্সট রুলটা লেখাই, সেটা হচ্ছে নিয়ারেস্ট ফাংশনালি গ্রুপ। নিয়ারেস্ট ফাংশনালি গ্রুপ, তার মানে এই কার্বন চেন যখন আমি আঁকছি, কার্বন চেনের কোথায় গেলে আমি, ধরো আমি একটা ওএইচ গ্রুপ বসালাম সাপোজ এখানে, তাহলে আমি নাম্বার কাউন্ট করছি এখান থেকে। ওকে, এগুলো যদি হাইড্রোজেন দিয়ে আমি যদি কমপ্লিট করি, যে হাইড্রোজেনের 4টে হাত মেনটেন করে করে আমি যদি কমপ্লিট করি, তাহলে আমি দেখবো এদিক থেকে দেখছি 1 2 3 4 5 6, আমি 6টা কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহলিক কম্পাউন্ড আমি নিচ্ছি। তাহলে আমি এদিক থেকে গুনতে পারি 1 2 3, আমি যদি এদিক থেকে গুনি 1 2 3 and 4, তাহলে আমি কোন দিক থেকে গিয়ে হাইয়েস্ট মানে নিয়ারেস্ট পাচ্ছি না, যদি আমি ডান দিক থেকে ব্যাক করে করে বাঁ দিকে আসি, দেখতে পাচ্ছি 3 নম্বর পজিশনে ওএইচ আছে। আর কি আছে, এদিক থেকে যদি বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে 4 নম্বর পজিশনে ওএইচ আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, আমি বলেছি কি নিয়ারেস্ট ফাংশনালি গ্রুপটা আমার খুঁজতে হবে। প্রথমে হাইয়েস্ট কার্বন চেন খুঁজলাম, তারপর নিয়ারেস্ট ফাংশনালি গ্রুপ খুঁজবো। আচ্ছা, তারপরে কি খুঁজবো, তারপরে যেগুলো খুঁজবো সেটা হচ্ছে ডিকশনারি ওয়াইজ আমি সাজাবো। ডিকশনারি ওয়াইজ আমি মেনটেন করবো কোনগুলোকে, কার্যকরী গ্রুপ, যেমন হচ্ছে OH, ধরো CHO, NH2, তাহলে OH এর ক্ষেত্রে কী বলেছিলাম, অ্যালকোহলের ওল, একে হচ্ছে ন্যাল, আর এক্ষেত্রে হচ্ছে অ্যামিন। তাহলে আমি ডিকশনারিতে যেটা আগে পাবো, ডিকশনারি ওয়াইজ যেটা মেনটেন থাকে দেখবে লেখা, সেই মেনটেনের ক্ষেত্রে যে লেটারগুলো রয়েছে, এই লেটারগুলোর ক্ষেত্রে আমি যেটা আগে পাবো সেটা হিসেবে আমার নামকরণ করব। যখন আমার দুটো ডিফারেন্ট ফাংশনালি গ্রুপ থাকবে, তখন আমি দেখব যে আমার এক্ষেত্রে কার্যকরী গ্রুপগুলো কোনটার পর কোনটা আগে থেকে বসবে। এরপর একটা বেসিক রুল আছে, সেটা হচ্ছে যে যদি কোনো একটা কম্পাউন্ডে, ধরো নামকরণ করছি আমি এরকমভাবে, নামকরণ করতে করতে গেলাম, দেখা গেল যে এই কার্বন চেনে আমার এই কার্বনগুলোর নামকরণ হয়নি, নামকরণের মধ্যে পড়ছে না। সাপোজ ধরো আমি এখানে ওইচ বসালাম, নামকরণ হচ্ছে না, সেক্ষেত্রে কী হবে, কার্বনের যে গ্রুপটা রয়েছে, এই কার্বনের গ্রুপগুলো নিজেই অ্যাজ এ ফাংশনালি গ্রুপ হিসেবে বিহেভ করবে। কীরকম, ধরো একটা আমি এক্সাম্পল দিই, ধরো CH3 CH2 CH2 অ্যান্ড OH, এখানে হাইড্রোজেন দুটোকে রিপ্লেস করবো আমি এখান থেকে, তার জায়গায় দিলাম CH3 অ্যান্ড CH3। ওকে, তাহলে দেখো আমি এখানে নামকরণ করি, তাহলে হচ্ছে এখানে OH বসিয়েছিলাম, তাহলে এখানে হচ্ছে 1 2 3, আমি যদি এখান থেকে কাউন্ট করি 1 2 and 3 1 2 and 3, তাহলে আমি দেখছি হাইয়েস্ট কার্বন চেন এদিকে পাচ্ছি। তাহলে আমার কি হচ্ছে, দেখো এখানে নামকরণ করার সময় এই যে দুটো রয়ে গেছে আমার এক্ষেত্রে, দুটো কি হচ্ছে নামকরণের মধ্যে পড়েনি, তখন কি হবে না, আইইউপিএসি করার ক্ষেত্রে এগুলো নিজেই একটা করে ফাংশনালি গ্রুপ হিসেবে বিহেভ করবে। সেক্ষেত্রে CH3 গ্রুপকে বলা হয় মিথাইল গ্রুপ, C2H5 একে বলা হয় ইথাইল গ্রুপ। ওকে, বা এরকম যদি থাকে CH2 CH2 অ্যান্ড CH3, এটাকে বলা হয় প্রোপাইল গ্রুপ। ওকে, আচ্ছা, এরপর আমরা একটা একটা করে নামকরণ একটু একটু করে শিখি।
প্রথমে আসি OH এই গ্রুপটার ক্ষেত্রে নামকরণ আমি কীভাবে করব। সাপোজ ধরো এরকম রয়েছে CH3OH, এইটার আমি নামকরণ শিখব। সবাই জানি আমরা এটা কি মিথানল। অ্যাকচুয়ালি কীভাবে এলো মিথানলটা, আমি যদি এটাকে ভাঙি, দেখো এখানে OH, কার্বনের চারটে হাতে ডিফারেন্ট চারটে রয়েছে, তার মানে অ্যালকেন কটা কার্বন রয়েছে, একটা কার্বন, দ্যাট ইজ মিথ, প্লাস অ্যালকেনের N, প্লাস এখানে কি গ্রুপ রয়েছে, অ্যালকোহলের ওল, একসাথে উচ্চারণ করো তাহলে মিথানল হলো। এইভাবে আমি কি করব, নেক্সটগুলো আলোচনা করি একটা একটা করে। মিথানল গেল, এরপর চলে আসো CH3CH2OH। সেক্ষেত্রে কি হবে না, CH3, তারপরে ভাঙি এখান থেকে C, কার্বন C, এখানে OH, বাকিগুলো মেনটেন করছি, হাইড্রোজেন হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন রয়েছে, এখানে কটা দুটো হাইড্রোজেন রয়েছে, তার দুটো হাইড্রোজেন বসিয়ে দিলাম এখানে। তাহলে দেখো প্রত্যেকটা আমার কি আছে না সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড মানে কি, অ্যালকেনের N, তারপর কটা কার্বন আছে, দুটো কার্বন, দ্যাট ইজ হচ্ছে ইথ, ইথ প্লাস এখানে তাহলে কি হলো না N, প্লাস কি আছে ওল, তাহলে হয়ে গেল কি ইথানল। ওকে, এবার একটু আমি হার্ড হার্ড জায়গায় একটু পৌঁছাই, এগুলো তো সোজা সোজা একদম ক্লাস 10-এও পড়েছো তোমরা। এবার আমি যেগুলো 11-এ আসে সেগুলো মোটামুটি একটু আলোচনা করি অ্যালকোহল গ্রুপের ক্ষেত্রে। সেক্ষেত্রে কী দেখাবে, ধরো আমি এরকম নিলাম CH3, CH, এখানে OH, এখানে OH, এখানে CH3। এইবার এর ক্ষেত্রে আমি কি করব, তাহলে রুল মেনটেন করব। আমি কি বলেছি যে ফাইন্ড দ্য হাইয়েস্ট নাম্বার অফ কার্বন চেন, তার মানে হাইয়েস্ট নাম্বার অফ কার্বন চেন কোথায় আছে আমি খুঁজবো। এখানে দেখো আমি 1 2 3 and 4 চারটে রয়েছে। এবার আমি কি বলেছি নিয়ারেস্ট ফাংশনালি গ্রুপ, তাহলে আমি এখানে দেখছি 1 2, আমি এদিক থেকে গুনলে 1 2, তাহলে আমি যেদিক থেকে ইচ্ছে করতে পারি 1 2 3 and 4, এটা হলো। তাহলে এবার কটা এ আছে, দুটো রয়েছে, তাহলে আমি কি বলবো এখান থেকে নামকরণ করার সময়, তাহলে 1 2 3 and 4 কটা কার্বন, চারটে কার্বন। চারটে কার্বনের জন্য আমি কি বলেছিলাম যে বিউট। কত পজিশনে রয়েছে 2 and 3, তাহলে ড্যাশ দিলাম 2, 3, তারপর ড্যাশ দিলাম কটা ওল রয়েছে, দুটো। দুটো থাকলে, একটা থাকলে হয় মোনো, দুটো থাকলে হয় ডাই, তিনটে থাকলে হয় ট্রাই হলো। তাহলে এখানে কটা রয়েছে, দুটো। তাহলে দুটো হাইড্রোক্সিল গ্রুপের জন্য তাহলে কি বলবো না ডাই ওল হলো। এরপরে আমরা আসি আরেকটা প্রবলেমে। ধরো আমি এরকম দিলাম CH3 CH ডাবল বন্ড CH CH OH CH3, এখানে দেখো আমি দুটো মিক্সিং করেছি অ্যালকেন অ্যান্ড অ্যালকিন। তাহলে এক্ষেত্রে আমি কি করব, দেখো নামকরণ করছি। তাহলে আমি প্রথমে দেখবো হাইয়েস্ট নাম্বার অফ কার্বন চেন, তাহলে কটা আছে 1 2 3 4 and 5, তাহলে 5 কার্বন। আচ্ছা, এরপর কি আছে, আমি নেক্সট রুল কি বলেছিলাম নিয়ারেস্ট ফাংশনালি গ্রুপ। আমি যদি এখান থেকে দেখি তাহলে কি হবে 1 2 3 4, আর এদিক থেকে যদি 1 করি 1 and 2, তাহলে কোনটা নেব, চারেরটা ক্যান্সেল হয়ে যাবে, 1 2 3 4 এটা হবে না, তাহলে হবে কোনটা 1 and 2 এদিক থেকে। তাহলে আমার কই পাচ্ছি 2 নম্বর পজিশনে কি পাচ্ছি না অ্যালকোহল গ্রুপ পাচ্ছি। আর এখানে কি আছে, তাহলে 1, আমি যদি এখান থেকে দেখি তাহলে এখান থেকে 1 2 3 4 and 5, তাহলে 3 4 এর মধ্যে কি রয়েছে ডাবল বন্ড রয়েছে। আর এখানে কটা কার্বন রয়েছে 5টা, তাহলে 5টা কার্বনের জন্য লিখে ফেলি। তাহলে লিখলাম পেন্ট প্লাস, তাহলে এবার কী লিখবো, এখান থেকে কি অ্যাড করছি, কত পজিশনে ইন আছে, তাহলে অ্যালকেনের পরে আসছে আমার অ্যালকিন, তাহলে 3 পজিশনে আছে 3 ইন। তারপর কি আসছে ওল, অ্যালকোহল গ্রুপের ওল, তাহলে কত পজিশনে আসছে, এটা 2 নম্বর পজিশনে আসছে, তাহলে 2 ওল। তাহলে একসাথে কী হবে পেন্ট 3 ইন 2 ওল হলো, বা পেন্টেন বলতে পারো, বা পেন্ট ইন 2 ওল হলো।
এরপর আমরা আসি নেক্সট যেটা, সেটা হচ্ছে ওইক অ্যাসিড বা অ্যাসিড গ্রুপের ফাংশনালিক গ্রুপের নামকরণ আইপিএসি। এখানে একটা মজার ঘটনা হচ্ছে যে আরেকটা রুল লেখাই আমি, কি লেখাবো না, যদি ফাংশনালিক গ্রুপ বা কার্যকরী গ্রুপগুলি কার্বন দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে কার্বনের পজিশনটা সবসময় অলওয়েজ মেনটেন করে এক করি। কীরকম দেখাই, ধরো এরকম রয়েছে CH3COOH, তাহলে আমি এদিক থেকে এক কাউন্ট করতে পারবো না। আমি আগে যেমন বলেছিলাম যে নিয়ারেস্ট ফাংশনাল গ্রুপ কাছে এইটা আছে, তাহলে হিসেব মতো এটা এক, তারপর এটা দুই, না এটা হবে না। সেক্ষেত্রে রুল হচ্ছে যে ফাংশনালি গ্রুপ যদি বা কার্যকরী গ্রুপ যদি আমার কার্বন দিয়ে স্টার্ট হয় তাহলে কার্বনটাকে এক ধরতে হবে। সেক্ষেত্রে আমি কি বলবো না, এটা হয়ে গেল এক, এটা হয়ে গেল দুই, তাহলে আমি কি বলতে পারবো, তাহলে 1 and 2 দুটো কার্বন রয়েছে, দুটো কার্বনের জন্য তাহলে কি ইথ প্লাস সিঙ্গেল বন্ড কার্বন টু কার্বন রয়েছে, তার মানে এন, দ্যাট ইজ হচ্ছে ইথেন, প্লাস হচ্ছে COOH গ্রুপের জন্য কি বলেছিলাম যে ওইক অ্যাসিড, ওকে। তাহলে কি হয়ে গেল, এটা ইথানোইক অ্যাসিড। এটাকে নিকনেম হিসেবে ডাকা হয়, সেটা হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড। তারপরে আসি আমরা কি আরেকটা নামকরণ করাই, সেটা হচ্ছে HCOOH। তাহলে কটা কার্বন আছে এখানে, এখানে তো একটাই কার্বন রয়েছে, তাহলে এটা এর জন্য হয়ে গেল মিথ। অ্যালকেন গ্রুপ রয়েছে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, মিথেন মানে এন, প্লাস COOH গ্রুপ নিজেই একটা ফাংশনাল গ্রুপ, দ্যাট ইজ হচ্ছে ওইক অ্যাসিড। তাহলে কি আসলো, মিথানোইক অ্যাসিড, এটাকে বলা হয় ফর্মিক অ্যাসিড। যেটা কি থাকে না পিঁপড়ের হুলে থাকে, ফর্মিক অ্যাসিড যেটা বলি, তাহলে এটাও একটা জৈব অ্যাসিড। আচ্ছা, এবার নেক্সট আমরা আসি যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রজেকশন ফর্মুলা দেখব। তার আগে আমরা জেনে নেব যে প্রতিস্থাপন বিক্রিয়া, বা এটা অনেকের ক্ষেত্রে ডাউট হয় যে প্রতিস্থাপন বিক্রিয়াটা কি। প্রতিস্থাপন মানে রিপ্লেসমেন্ট বা সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে কি, ধরো তুমি একটা বাড়িতে বসে আছো, সেক্ষেত্রে তোমার কেউ গেস্ট আসলো, গেস্ট আবার চলে গেল এখান থেকে, তার মানে তুমি অন্য বাড়িতে ধরো শুতে গেলে, একটাই রুম, পাশে দুটো রুম রয়েছে, তোমার বাড়িতে গেস্ট আসলো, তুমি কি করলে এখান থেকে রিপ্লেস হয়ে অন্য জায়গায় চলে গেলে। সেক্ষেত্রে কী হবে, আমি একটা কম্পাউন্ড লিখি, ধরো এরকম লিখলাম, ধরো CH3 CH2 CH2 অ্যান্ড OH, এটাকে ধরো আমি এখান থেকে KCN দিয়ে অ্যাটাক করলাম। তাহলে মিডিয়ামে জল আছে, তার মানে KCN ভাঙবে কিসে, K প্লাস অ্যান্ড CN মাইনাস। ওকে, তাহলে CN মাইনাস কী হবে, এখান থেকে কার্বনকে অ্যাটাক করবে এবং এটা বেরিয়ে যাবে। সেক্ষেত্রে এটাই কি বলা হয় না প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া দু রকমের হয়, একটা হচ্ছে তোমাদের সিলেবাস আছে SN1 অ্যান্ড SN2। প্রথমে আলোচনা করি SN2। এই SN2 বিক্রিয়াটা কি জিনিস, SN2 বিক্রিয়া হচ্ছে সাবস্টিটিউশন বাইনিউক্লিয়ার রিঅ্যাকশন। তার মানে কি, সাবস্টিটিউশন করব কি দিয়ে না বাইনিউক্লিয়ার রিঅ্যাকশন। এই যেগুলো অ্যাটাক করছে সেগুলোকে বলা হয় নিউক্লিওফাইল। তারপরে নিউক্লিওফাইল কী হবে, একবার অ্যাটাক হবে আর একবার বেরিয়ে যাবে। এই দুটো পজিশনের জন্য আমরা কি বলছি যে সাবস্টিটিউশন বাই নিউক্লিয়ার রিঅ্যাকশন। একটা এক্সাম্পল দিই,
ধরো এরকম নিলাম CH3 CH2 CH2 অ্যান্ড OH, এটাকে আমি কি দিচ্ছি না KI। তাহলে KI যদি দিই তাহলে একে জল দেবো একটু, তাহলে অ্যাকোয়াস সলিউশনে কী হবে, এটা ডিস্ট্রিবিউট করে যাবে কিসে না K প্লাস অ্যান্ড I মাইনাস। I মাইনাস যে গুড নিউক্লিওফাইল, এ কী করবে না কার্বনকে অ্যাটাক করবে এবং ওইচটা বেরিয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমি একটা স্ট্রাকচার দেখাই 3D স্ট্রাকচারে, তাহলে হবে হলো। তার মানে এখানে দুটো স্টেপ, একটা স্টেপ হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাক অ্যান্ড আদার্স ফাংশনালি গ্রুপ ইজ রিপ্লেসড বাই কী হচ্ছে না নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল দ্বারা অ্যাটাক করবে এবং যে কার্যকরী গ্রুপটা আছে ওটা বেরিয়ে যাবে। তাহলে পজিশনটা এখন কী দাঁড়াবে, যদি এটা বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে হবে HH I। তাহলে এই OH-এর জায়গাটা কে প্রতিস্থাপিত হলো না আইটা আমার প্রতিস্থাপিত হয়ে বসে গেল। তাহলে দুটো স্টেপে এখানে হয়। এক নম্বর হচ্ছে যে নিউক্লিওফাইল অ্যাটাক অ্যান্ড আদার্স যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফাংশনাল গ্রুপটা রিপ্লেসমেন্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ডিগ্রি অফ কার্বনটা খুব মাস্ট। কীরকম, ধরো যদি কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন যুক্ত থাকে, তার মানে ধরো CH3, বা এরকম রয়েছে কার্বনের সঙ্গে 2টো হাইড্রোজেন যুক্ত, কার্বনের সঙ্গে 1টা হাইড্রোজেন যুক্ত, কার্বনের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত নেই, সেক্ষেত্রে হয়ে যাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যান্ড 4 ডিগ্রি। ওকে, তাহলে এক্ষেত্রে যে সিরিজটা আছে SN1 SN2-তে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে যে 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি। এইটা হলো SN2 রিয়াকশানের রেট বা কত তাড়াতাড়ি রিয়াকশান হয়। যদি এখানে 1 ডিগ্রি থাকে তাহলে SN1 ক্ষেত্রে খুব ভালো হবে, যদি 2 ডিগ্রি হয়, যদি 3 ডিগ্রি হয়, তাহলে সবথেকে রেট রিয়াকশান বেশি কার না 1 ডিগ্রি জৈব যৌগের ক্ষেত্রে তোমার রিয়াকশান রেটটা SN2-তে বেশি হয়। এবার চলে আসছি আমরা SN1। SN1 মানে হচ্ছে সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিয়াকশন। সেক্ষেত্রে কী হবে, ইউনিমলিকুল মানে অর্থাৎ একটা মলিকুল দিয়ে এর স্টেপ, 1 নম্বর স্টেপ হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি, আর 2 নম্বর স্টেপ হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাক। হলো, কার্বোক্যাটায়নটা আগে তৈরি করতে হবে, তারপর কি করতে হবে না নিউক্লিওফাইলটাকে আমার অ্যাটাক করতে হবে। তাহলে এবার আমি একটা দেখি এক্সাম্পল দিই। ধরো এরকম একটা কম্পাউন্ড নিলাম, তিন দিকে 3টে মিথাইল গ্রুপ রয়েছে, বড় বড় গ্রুপ, আর এইদিকে কি রয়েছে না একটা আই যে যেমন গুড নিউক্লিওফাইল সেরকম একটা গুড ইলেকট্রোফাইল, মানে যত তাড়াতাড়ি সে ঢুকতে পারে তত তাড়াতাড়ি বেরোতে পারে। কারণ কি, যে সি এর সঙ্গে আই যখন বন্ড দেখব, সি এর সঙ্গে তোমরা আই বন্ড দেখি, তার মানে পিরিয়ডিক টেবিল অনুসারে কি দেখব না CF CCl CBr অ্যান্ড CI। এক্ষেত্রে কি আছে না স্ট্রং বন্ড কোনটা এটা, কারণ কি স্ট্রাকচার এক্ষেত্রে সাইজটা কার্বন এখানে সেম রয়েছে, কিন্তু যত আমরা ডাউন টু দ্য গ্রুপ অর্থাৎ নিচের দিকে নামবো তত কী হবে স্ট্রাকচারটা আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পায়। ফলে কী হয়, এরা হয় CIটা লুজলি বাউন্ডেড, অর্থাৎ বন্ডটা খুব লুজ হয়, ফলে কি হয় তাড়াতাড়ি ভেঙে যায়, তাই জন্য আইটা সব থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। তাহলে যদি বেরিয়ে যায় তাহলে কী তৈরি হবে, এটাকে যদি এমি দ্বারা রিপ্লেস করি মানে এমি দ্বারা লিখি তাহলে হবে এমির হোল 3 C
প্লাস, তার মানে কী তৈরি হয়ে গেল, একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। স্যার আমাদের হাতে সময় আজকে একেবারেই শেষ, তাই আচ্ছা, এতটা অবধি আমরা পড়তে পারবো আজকে আর কি। যাই হোক, তো যেহেতু তোমরা আমাদের সঙ্গে ছিলে, অনেক ধন্যবাদ জানাবো তোমাদেরকে, স্যারকেও অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে Thank থাকার you. জন্য। পাশাপাশি আজকের এডুকেশন অনলাইন এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার। নমস্কার।